অনুব্রত মণ্ডল প্রভাবশালী লোক, রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী বটে, স্বাস্থ্যমন্ত্রীও বটে। তো তার হয়ে যিনি যার কাছে সার্টিফিকেট চাইছে, যেরকম চাইছেন সেরকম দিয়ে দিচ্ছে না। আমাদের এখানে প্রভাবশালী লোকদের জন্যে কোনো আইন নাই। তারা যেটা মনে করেন, শাসক দলের নেতারা যেটা ঠিক করেন সেটাই আইন। ইন্সপেক্টর নয়, ডিএসপি কে তিনি এরকম ধমকি দিয়েছেন এবং ডিএসপি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তার ধমকি অনুসারে কাজ করেছেন। প্রকাশ্য মিটিং থেকে তিনি পুলিশকে বোমা মারতে বলেছেন, তারপরে তো সাজা হয়নি। এবং আমি বলছি এবারও তার কোনো সাজা হবে না। তারপরে রাজ্যের শিক্ষামন্ত্রীও যে এসএসসির চেয়ারম্যানকে সামনে রেখেই বলেছিলেন যে আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলে তালিকা প্রকাশ করব। ওনারা জানতেন যে ওনাদের তালিকা প্রকাশ করতে পারবেন না। তো যদি কারো দায় থাকে সেটা তো মমতা ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি, তাদের অধীনের লোকদের। অন্য লোকেরা যারা আইনি পেশায় আছেন তারা তো কেউ মামলা করতে গেলে তা ফিস নিয়ে তাকে সাহায্য করবেনই। একেবারে খবরের শিরোনামে কিন্তু এখন একটি নাম অনুব্রত মণ্ডল। তাকে দুবার থানায় তলব করা হয়, তিনি একবারও যাননি। অন্যদিকে তার একটি মেডিকেল রিপোর্ট জমা হয় যে 5 দিন তার নাকি সম্পূর্ণ বেড রেস্ট। কি বলবেন সে বিষয়ে? দেখুন, আমাদের দেশে সব ডাক্তারবাবুরা, সব ইঞ্জিনিয়াররা যদি সৎ হতেন তাহলে এরকম ঘটনা ঘটতে পারত না। এখন ডাক্তারবাবুরাও, আপনারা পিজি হাসপাতালই দেখেছেন, এই অনুব্রত মণ্ডলকে নিয়ে দেখেছেন যে যখন কোনো তদন্তকারী সংস্থা তাদেরকে ডাকছেন বা অ্যারেস্ট করবেন ভাবছেন, তখন এখানে চলে আসলেন হাসপাতালে, তাদের ভর্তি করে নেওয়া হলো। তো সেটা তাদের যে ডাক্তারির যে নীতি শেখানো হয় সে অনুসারে এটা করা সম্ভব নয়। আপনারা পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে দেখেছেন যে তাকে কিভাবে ভর্তি করে নিচ্ছিল, আপনারা কালীঘাটের কাকুর ক্ষেত্রে দেখেছেন, অনুব্রত মণ্ডল ক্ষেত্রে তো দেখেছেন। সে এখানে ডাক্তারবাবুরা শাসক দলের লোকদের চাপে পড়ে যে সার্টিফিকেট দেন সেটা সঠিক দেন বলা যাবে না। নাহলে আপনারা দেখলেন যে পার্থ চ্যাটার্জিকে এখানকার লোকেরা ভর্তি করে নিচ্ছিলেন, তারপরে তাদেরকে এসআই হাসপাতালে নিয়ে গিয়ে সেখান থেকে তারা দেখিয়ে নিলেন, তারপরে অ্যারেস্ট করা হয়েছে। 2 বছরের অধিক কাল তিনি হাজতে আছেন, তিনি মারা গেছেন এরকম কিছু তো হয়নি। অর্থাৎ তার অসুখটা এমন কিছু ছিল না যে তাকে হাসপাতালে ভর্তি করে নিতে হতো। তো এই অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে একই ব্যাপার। অনুব্রত মণ্ডল প্রভাবশালী লোক, রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী বটে, স্বাস্থ্যমন্ত্রীও বটে। তো তার হয়ে যিনি যার কাছে সার্টিফিকেট চাইছে, যেরকম চাইছেন সেরকম দিয়ে দিচ্ছে। এটা হওয়া উচিত না। যিনি সার্টিফিকেট দিচ্ছেন তিনি নীতিগত কাজ করছেন না। স্যার, একজন পুলিশ আধিকারিক, মানে একদম কর্মরত পুলিশ আধিকারিক, তার সাথে যে ভাষায় তিনি কথা বলেছেন সেটা কি কাম্য? আপনিও তো আইপিএস ছিলেন। কাম্য বলে তো কথা হচ্ছে না। আপনাদেরকে কতগুলো ব্যাপার বলছি, তাহলে আপনি বুঝতে পারবেন। বগটুয়ের ঘটনার পর যখন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন সেখানে পুলিশের ডিজিও উপস্থিত ছিলেন। তো তাদের সামনে তিনি মুখ্যমন্ত্রী এবং ডিজিকে অ্যাডভাইস করছিলেন যে কেসটা কীভাবে সাজাতে হবে। তো তার মানে কি, যে ব্যক্তির কথা বলছেন তিনি রাজ্যের পুলিশ মন্ত্রীকে অ্যাডভাইস দেন, রাজ্যের ডিজিকেও অ্যাডভাইস দেন এবং তারা তাতে কোনো রকম আপত্তি করেন না। ডিজির এটা সম্মানে লাগে না যে আমি যথেষ্ট ট্রেনিং নিয়ে এসেছি, কোন কেসে কী করতে হয় সেটা আমি জানি। এবং পুলিশ মন্ত্রীরও সম্মানে লাগে না, কারণ এই অনুব্রত মণ্ডলরা ভোট রিগিং করে পুলিশ মন্ত্রীকে ক্ষমতায় রেখেছেন। তিনি পুলিশ মন্ত্রী আছেন, ভোট রিগিং না করলে তিনি ক্ষমতায় থাকবেন না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই মেডিকেল রিপোর্ট কিন্তু অন্য বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন, যেমনটা খবর পাওয়া যাচ্ছে তার নাকি বেড রেস্ট। উনি তো মেডিকেল সার্টিফিকেট নিয়েছেন পুলিশে হাজিরা এড়ানোর জন্য। তো তিনি অসুস্থ নন, তো তিনি বেডে থাকবেন কেন? তিনি অন্য কাজ করে বেড়াচ্ছেন। আর না হলে
তিনি যে অপরাধ করেছেন, তারপর পুলিশ তো তাকে এইসব নোটিশ না পাঠিয়ে গ্রেপ্তার করতে পারত, সেটা তো করেনি। এবং পুলিশ যেগুলো করছে গ্রেপ্তার করার জন্য নয় বা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নয়, যে ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে, শাসক দলের ক্ষতি হবে, সেই জন্য একটা ক্ষমাচার ব্যবস্থা করে বা একটা কেসের ব্যবস্থা করে যে আইনের পথে চলছে, সেটা দেখানোর জন্যে। আইনের পথে চলছে না, যদি চলতো তাহলে দেখানোর দরকার হতো না। স্যার, এই যে আপনি যে প্রসঙ্গটা বললেন, প্রশ্নটা ঠিক এই জায়গাতেই থাকছে যে এখানে বিরোধী দলের কেউ বা আমাদের মতন সাধারণ মানুষ কেউ যদি একজন পুলিশ আধিকারিক, কর্মরত পুলিশ আধিকারিকের সাথে এইভাবে কথা বলতেন, তাহলে তাদেরকে তো এতক্ষণে কোমরে দড়ি বেঁধে হিড়ির করে টেনে নিয়ে যাওয়া হতো। সেখানে অনুব্রত মণ্ডলকে দুবার ডাকার সত্ত্বেও তিনি এখনও হাজিরা দেননি, তাও তিনি গ্রেপ্তার না, আমাদের এখানে প্রভাবশালী লোকদের জন্যে কোনো আইন নাই। তারা যেটা মনে করেন, শাসক দলের নেতারা যেটা ঠিক করেন, সেটাই আইন তাদের উপর প্রযোজ্য হয় না। এই সাধারণ লোকদের কাছে আইন তারা মেনে চলতে বাধ্য, না চললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু প্রভাবশালী লোকেরা আইন না মানলে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় না। এবং সেটা হয় না বলেই দেখুন যে এত বড় নিয়োগে দুর্নীতি করার পরও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যাননি এখনও ভেতরে। কিন্তু আমাদের যিনি পুলিশ মন্ত্রী, তার অধীনেই তো এই পুলিশের যে যিনি যাকে এতগুলো কথা বলা হয়েছে, মা বোন তুলে কথা বলা হয়েছে, তার বিরুদ্ধেও পুলিশ মন্ত্রী একটি বাক্য ব্যয় করেননি এখন পর্যন্ত। বাক্য ব্যয় কেন করবেন? উনি তো অন্য সব লোকদের দিয়ে করাচ্ছেন, বলাচ্ছেন। অনেক লোক তো বলেছেন। তিনি বলিয়েছেন তার না, আমি সেটা বলছি না। এই যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, সে দলের অনেক নেতাই তো এখন এটা বলছেন যে এটা এআই দিয়ে তৈরি করা, এটা ষড়যন্ত্রের শিকার। অনুব্রত মণ্ডল যে ক্ষমা চাইলেন, তিনি অপরাধ না করলে ক্ষমা চাইতে যাবেন কেন? ওষুধ খেয়েছিলেন, ভুল করে বলে ফেলেছিলেন ওষুধের গুণে। ওষুধ তো কী খেয়েছিলেন, তার কথাবার্তা শুনলে বোঝা যায় যে কীরকম ওষুধ খেয়েছিলেন। তা আমি আবারও বলছি, ওষুধটা তাকে তো কেউ জোর করে খাইয়ে দেয়নি। অতএব যে ওষুধ তিনি খেয়েছিলেন সেটা নিজে খেয়েছিলেন। অতএব সেই ওষুধ খাওয়ার পর যা করেছেন তার দায় তাকে বহন করতে হবে। তার ইচ্ছার বিরুদ্ধে কেউ যদি তাকে জোর করে খাইয়ে দিত, তাহলে তার দায় অন্যের ঘাড়ে পড়তো। তো এখানে তো তিনি তো নিজে খেয়েছেন। অতএব যে দ্রব্য তিনি গ্রহণ করেছেন, সে দ্রব্যের ফলে যা কাজ করেছেন তার দায় তারই। কিন্তু আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেখতে পেয়েছিলাম যে এআই দিয়ে বানানো হয়েছে ওই ভয়েস রেকর্ডিং, আরও অনেক কিছু বলা ছিল সেখানে। সেই পোস্টটা যিনি করেছিলেন, অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে যিনি কথা বলেছিলেন, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু অনুব্রত মণ্ডলকে এখনও গ্রেপ্তার করা হয়নি। দেখুন, তিনি আর অনুব্রত মণ্ডল তো এক জিনিস নয়। অনুব্রত মণ্ডল যেভাবে টাকা পয়সা তোলেন, সে গরু পাচার থেকে বলুন, বালি পাচার থেকে বলুন, কয়লা পাচার থেকে বলুন, বা অন্য কোনোভাবে তিনি যেভাবে লোকের বিরুদ্ধে পুলিশকে দিয়ে নারকোটিকের কেস দিতে পারেন, তো সেগুলো তো তিনি পারতেন না। তো এই যে পারেন, পুলিশের লোকেরা তার অধীনে কাজ করেন কার্যত, আইনত নয়, এবং তার ফলে পুলিশকে তিনি যা খুশি তাই বলতে পারেন, করতে পারেন। এতদিন বলে এসেছেন। আপনারা এর আগে তো অনেক উদাহরণ দেখেছেন। ইন্সপেক্টর নয়, ডিএসপিকে তিনি এরকম ধমকি দিয়েছেন এবং ডিএসপি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তার ধমকি অনুসারে কাজ করেছেন। প্রকাশ্য মিটিং থেকে তিনি পুলিশকে বোমা মারতে বলেছেন, তারপরে তো সাজা হয়নি, এবং আমি বলছি এবারও তার কোনো সাজা হবে না। স্যার, একেবারেই অন্য প্রসঙ্গে আসবো। এই যে নিয়োগ দুর্নীতি মামলা, একেবারেই আমরা দেখতে পেলাম এসএসসির পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, এবং সেই বিজ্ঞপ্তিতেও একাধিক দুর্নীতি, এমনটাই আইনজীবীরা নিজেরাই বলছেন। পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স, সেটা 10 মার্কস, ইন্টারভিউতে 20 মার্কস, একাধিক জায়গায় সেই জলঘোলা থেকে যাচ্ছে। না, আপনাদের বুঝতে হবে যে মমতা ব্যানার্জি তখনও মুখ্যমন্ত্রী ছিলেন, মমতা ব্যানার্জি এখনও মুখ্যমন্ত্রী, এবং সামনে বছর ভোট আছে, ভোটে টাকা লাগে। ভোটে রিগিং করতে গুন্ডা বদমাশদের তো বন্দুক কিনতে হয়, গুলি কিনতে হয়, বোমা কিনতে হয়। তো সেই টাকাগুলো তোলার
যাতে আরও বেশি সুবিধা হয় তার জন্য নিয়ম পরিবর্তন করা হয়েছে। ইন্টারভিউতে যেখানে শুধু 10 মার্কস ছিল, সেই জায়গায় পড়ানোর এক্সপিরিয়েন্স দিয়ে সেখানে আরও 10 আনা হয়েছে। তার মানে যারা ইন্টারভিউ করবেন কাউকে 20 দিয়ে দিতে পারেন, কাউকে 0 দিয়ে দিতে পারেন। তার মানে এখানেই ঠিক করে দেওয়া যাবে যে কে চাকরি পাবে কি কে পাবে না, এবং যার কাছ থেকে টাকা নেওয়া হবে সে চাকরি পাবে, যারা টাকা দিবে না বা দিতে পারবে না তাদের চাকরি হবে না। কিন্তু স্যার সে সুপ্রিম কোর্টের রায় পরিষ্কার বলেছিল যে কোনো বয়স সীমা দেওয়া হবে না, বঞ্চিতরা আবার পুনরায় চাকরিতে মানে চাকরির যে পরীক্ষা তাতে বসতে পারবেন। কিন্তু আমরা যে বিজ্ঞপ্তি দেখতে পেলাম সেখানে দেওয়া রয়েছে 40 বছর, তাহলে তো যাদের বয়স 40 পেরিয়ে গেছে তারা তো আবারও বঞ্চিত থেকেই গেল, তাদের মধ্যে কেউ তো যোগ্য হতেই পারত না। এই প্যানেলের মধ্যে যারা আছে সুপ্রিম কোর্টে তো তাদের দিয়ে রায় দিয়েছেন, তার বাইরে কারা আছেন সুপ্রিম কোর্টের কাছে সেটা পেশও করা হয়নি। অতএব সুপ্রিম কোর্টের রায় তাদের কথা তো কভার করতে পারে না। তাদের কথা জন্য কিছু যদি করতে হয় তাহলে সেটা রাজ্য সরকার আলাদাভাবে করতে হবে। কিন্তু এই এখনো অবধি যারা আনটেন্টেড বলে চিহ্নিত তাদের মধ্যেও যে টেন্টেড থাকতে পারে এটা এসএসসি নিজে মেনে নিয়েছিল, তারপরেও তালিকা না দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ। না, মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের রায়ের পর যেসব কথা বলেছিলেন সেগুলো সব তো তিনি বলতে পারেন না। তিনি বলেছিলেন যে আগে যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদেরটা দেখবেন, তারপরে যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদেরটা দেখবেন। তো অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন বলে সিবিআই চিহ্নিত করেছেন, সেখানে তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে তাদের সুদ সমেত টাকা ফেরত দিতে হবে এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশগ্রহণই করতে পারবে না। অতএব মুখ্যমন্ত্রীর এটা বলার কোনো ক্ষমতাই ছিল না, উচিত হয়নি বলা, যে পরে তিনি অবৈধভাবে যারা চাকরি পেয়েছিলেন তাদের ব্যাপারটাও দেখবেন। এটা সুপ্রিম কোর্টের রায়ের যে রেশিও তার বিরুদ্ধে বলা। সেটা বলেছিলেন যে তৎক্ষণই যাতে যাদের চাকরি গিয়েছে তারা টাকা পয়সাগুলো ফেরত চাইতে শুরু না করে। তারপরে রাজ্যের শিক্ষামন্ত্রীও যে এসএসসির চেয়ারম্যানকে সামনে রেখেই বলেছিলেন যে আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলে তালিকা প্রকাশ করব। ওনারা জানতেন যে ওনাদের তালিকা প্রকাশ করতে পারবেন না, কারণ তালিকা যদি প্রকাশ করতে হতেন তাহলে তো হাইকোর্টকে দিতেন, সুপ্রিম কোর্টে দিয়ে দিতেন, তাহলে তো চাকরি বাতিল হতো না। কিন্তু তবুও কেন বলেছিলেন যে করব? কারণ তৎক্ষণাৎ যাতে যাদের চাকরি গিয়েছে তারা টাকাটা ঘুষ দিয়ে যে চাকরি পেয়েছিল সেই টাকাটা তারা ফেরত চাইতে শুরু না করে, খানিকটা সময় তারা পেয়ে যায়। তার জন্য তারা এসব বিভ্রান্তিকর ভাওতাবাজি করেছিল। স্যার একেবারে শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী চাকরি যাওয়ার দিন থেকে শুরু করে বারংবার প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আমি চাকরি দিচ্ছি, আমার কাছে রিকোয়ারমেন্ট আছে, কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা বারংবার মামলা করছেন বলে আমি রিকোয়ারমেন্ট করতে পারছি না বা আপনাদের চাকরি তারা খেয়েছে। এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিও সরাসরি চ্যালেঞ্জ হওয়ার মতোই বিজ্ঞপ্তি, এমনটাই আইনজীবীরা জানিয়েছিলেন। তাহলে সেই জায়গায় তিনি আবারও তো এই একই, তিনি যদি ঘুষ নিয়ে অবৈধভাবে নিয়োগ করতেন তাহলে মামলা তো হতেই পারত না। তো যদি কারো দায় থাকে সেটা তো মমতা ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি, তাদের অধীনের লোকদের। অন্য লোকেরা যারা আইনি পেশায় আছেন তারা তো কেউ মামলা করতে গেলে তা ফিস নিয়ে তাকে সাহায্য করবেনই। তিনি যে দলই করবেন। তো যিনি দুর্নীতি করেছেন দায়টা তার, যারা মামলা করেছে তাদের নয়। ঠিক আছে, মামলা করেছিল, কোর্ট তো বলেছিল যে তালিকাটা দিয়ে দিন কারা বৈধভাবে চাকরি পেয়েছে, তাহলে তাদের চাকরিতে বাতিল হতো না। কিন্তু তাদের তালিকা দিতে গেলে তো যাদের টাকা নিয়েছেন তারা তাদের পিঠে পড়তে শুরু করত, সেই জন্য তারা তালিকা দিতে পারেননি, শেষ পর্যন্ত দিতে পারেননি। তাদেরকে এখন চাকরি দেওয়া যাবে, যাদের কাছে টাকা নিয়েছেন তাদেরকে চাকরিটা দেওয়ার পথটা সুবিধা করার জন্যই যে পরিবর্তনগুলো করা হয়েছে, বা অন্য যাদের কাছ থেকে টাকা নেবেন যাতে সেটা ভালোভাবে নেওয়া যায় তার জন্যই নিয়মে পরিবর্তন করা হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী যে বারংবার বলেন এসএসসি নাকি অটোনোমাস বডি, তাহলে বিজ্ঞপ্তির কথা তিনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন। এসএসসি যদি অটোনোমাস বডি হয় তাহলে এসএসসি প্রেস কনফারেন্স করতো, তাতে মুখ্যমন্ত্রী করার কিছু ছিল না। আর এসএসসিতে যারা নিয়োগ হয় সে নিয়োগটা কারা করে? তো সেখানে সৎ লোক নিযুক্ত হবে না অসৎ লোক নিযুক্ত হবে
সে মুখ্যমন্ত্রীর কাছের লোক নিযুক্ত হবেন না বিরোধী দলের লোকদের কাছের লোক নিযুক্ত হবে, সেটা তো মুখ্যমন্ত্রী ঠিক করেন। তো তাহলে দায়িত্ব মুখ্যমন্ত্রীকেই নিতে হবে।